হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা তোমরা জানো যে আমরা গতকাল তোমাদের আর্ট অ্যান্ড কালচার শিল্প সংস্কৃতি থেকে একটা ক্লাস দিয়েছিলাম। সেখানে কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা কিন্তু সেই আর্ট অ্যান্ড কালচার থেকে আরও কিছু কোশ্চেন আলোচনা করব। এইভাবে কিন্তু আমাদের এক্সামের আগে পর্যন্ত টপিক ওয়াইজ পরপর কিন্তু ক্লাস কিন্তু চলবে। যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার শিফট ওয়াইজ ক্লাস করাতে পারবো না, ঠিক আছে? শিফট ওয়াইজ যেহেতু আমরা ক্লাস করাতে পারবো না, যেহেতু এসএসসির পক্ষ থেকে নির্দেশ দিয়েছে করানো যাবে না, তো সেই হিসাবে আমরা সেই কথা মেনে আমরা কিন্তু তোমাদের এসএসসি এমটিএস এর জন্য ইম্পর্টেন্ট যে সকল কোশ্চেন রয়েছে তোমাদের এক্সাম 2025 জন্য আসতে পারে, সেই সকল কোশ্চেনগুলো নিয়ে এবার থেকে কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু ক্লাস চলবে। তো তোমরা যারা আগের যে 1 নম্বর ক্লাসটা করিয়েছি সেটা যারা দেখোনি, তো অবশ্যই বলবো সেই ক্লাসটাকে দেখে নেবে। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যে এই যে ক্লাসগুলো করাচ্ছি, এই যে কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করব টপিক ওয়াইজ, প্রত্যেকটা কিন্তু ডিটেলসে সেই কোশ্চেন রিলেটেড আর যে সকল এক্সট্রা ডিটেলস থাকবে সেগুলো আলোচনা করব। তো চলো দেখে নিই। আগের দিন আমরা 10খানা করেছিলাম, তো আজকে আমরা 11 থেকে শুরু করব। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো। আর তার আগে বলে দিই, তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। কারণ আমাদের সাথে যুক্ত থাকলে এই ধরনের কিন্তু ক্লাস তোমরা পাবে, ঠিক আছে? এই ধরনের যদি ক্লাস পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। সেই সঙ্গে ক্লাসের শেষে টেলিগ্রামে গিয়ে জয়েন করে যাবে, ওখানে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। নিচের কোনটি বৈদিক স্তোত্র পাঠে ব্যবহৃত মূল স্বরধ্বনির মধ্যে পড়ে না? বৈদিক যে স্তোত্র পাঠ, সেই পাঠের যে মূল স্বরধ্বনিগুলো রয়েছে তাদের মধ্যে পড়ে না কোনটা? অনুদাত্ত, উদাত্ত, স্বরিত, না হচ্ছে মন্দ্রতা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, মন্দ্রতা। মন্দ্রতা এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দেখে নাও এখানে বৈদিক স্তোত্র পাঠে 3টে মূল স্বরধ্বনি, ভালো করে মনে রাখো। 3টা মূল স্বরধ্বনি রয়েছে, যেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে উদাত্ত। উদাত্তটা কি না, হচ্ছে উচ্চ স্বর। অনুদাত্ত মানে নিচু স্বর। আর স্বরিত এটা হচ্ছে কি মিলিত বা সংযুক্ত স্বর। উদাত্ত আর অনুদাত্তের সংমিশ্রণ হয়ে কিন্তু এই স্বরিতটা হয়। তো এগুলোকে কি বলা হয়? ত্রিস্বর। ত্রিস্বর বলা হয়। এগুলো মনে রাখো, প্রত্যেকটা জিনিস নোটস কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। বৈদিক স্তোত্র পাঠে কতগুলো স্বীকৃতি ধারা রয়েছে? কতগুলো স্বীকৃত ধারা রয়েছে? তো মোট 11খানা ধারা রয়েছে। আমি আগের দিন এক্সট্রা ডিটেলসে বলে দিয়েছিলাম সেখানে, তাই কি না? ওটা এক্সট্রা ডিটেলস আলোচনা হয়েছিল, তো আজকে আমরা কোশ্চেন আকারে এখানে পেয়ে গেলাম। তো মোট 11টা ধারা রয়েছে। সেই 11টা ধারা কি কি, যেগুলো আগের দিন আমি আলোচনা করে দিয়েছিলাম। প্রথম 3টা যেটা হচ্ছে সংহিতা, পদ, ক্রম, ভালো করে মনে রাখো। এগুলো হচ্ছে সহজ বা মৌলিক স্তর। আগের দিন কোশ্চেনটা কি ছিল, যে অত্যন্ত সবচেয়ে জটিল এবং বিস্তৃত যে ধারা, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ঘনপাঠ। এই কোশ্চেনটা ছিল, তাই কি না? তো এটা তো মনে রাখবো অবশ্যই। তার সাথে সাথে প্রত্যেকটা যে ধারাগুলো রয়েছে প্রত্যেকটা মনে রাখতে হবে আমাদের। তো সংহিতা, পদ, ক্রম যেগুলো সহজ মৌলিক স্তর। তারপরে পরে 4টা হচ্ছে জটা, মালা, শিখা, রেখা, এগুলো হচ্ছে মাঝারি স্তরে। আর শেষ যে 4টা রয়েছে ধ্বজা, দণ্ড, রথ, ঘন, তো এগুলো হচ্ছে অত্যন্ত জটিল স্তর। এই 11খানা মোট ধারা রয়েছে স্তোত্র পাঠের। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন। নিচের কোনটি প্রাচীন তামিল সাহিত্যের 8টি কবিতা সংকলনের সমষ্টি? প্রাচীন তামিল সাহিত্যের 8টা কবিতা সংকলন, তো এটাও দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তামিল সাহিত্যে কটা কবিতা সংকলন রয়েছে? না হচ্ছে 8টা। সেটা কার? না সেটা হচ্ছে এটুর টোকাই। এটুর টোকাইয়ের তাহলে 8টা কবিতা সংকলন রয়েছে। প্রাচীন তামিল সাহিত্যে অর্থাৎ সঙ্গম সাহিত্য 2টি প্রধান সংকলন আছে। একটা হচ্ছে এটুর টোকাই, দেখে নাও। আর একটা হচ্ছে পাট্টু 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 পাট্টু। তো এটুর টোকাইতে 8টা সংকলন, আর পাট্টু পাট্টুতে 10টা গান, ঠিক আছে? এটুর টোকাইতে যে 8টা কবিতা, সেই 8টা কবিতাও আমাদেরকে মনে রাখতে হবে। কেননা এগুলো থেকে কিরকম কোশ্চেন আসতে পারে সেটা আমরা কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো। তো 4খানা কবিতা
তুলে দেবে, বলবে যে এদের মধ্যে কোনটা হেটু টোক্কাইয়ের যে 8টা কবিতা রয়েছে তার মধ্যে একটা নয়। তাহলে এই 8টার নামের মধ্যে যেকোনো 3টে থাকবে আর একটা আলাদা থাকবে। তো সেটা অ্যান্সার হবে আমাদের। তো এর জন্য আমাদের এই 8টা কবিতা নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো দেখে নাও নামগুলো, বাংলা এবং সাইডে ইংলিশটা রেখেছি, দেখে নাও। আর পাট্টু পাট্টু 10টা দীর্ঘ কবিতা, প্রধানত চোল, চেরা ও পাণ্ড্য রাজাদের কীর্তি ও দানশীলতায় বর্ণনা। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন, দ্য ফ্লাইং অপ্সরা। দ্য ফ্লাইং অপ্সরা, এই যে চিত্রকর্মটি নিচের কোন গুহায় অবস্থিত? দ্য ফ্লাইং অপ্সরা, এই চিত্রটা রয়েছে কোন গুহায়? অজন্তা। অজন্তা গুহাতে রয়েছে। অজন্তা গুহা যেটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। কোথায় রয়েছে অজন্তা গুহা? মহারাষ্ট্রে। কোশ্চেন আসে এটা। এগুলো মূলত বৌদ্ধ গুহা চিত্র ও ভাস্কর্যের জন্য বিখ্যাত। এখানে পাওয়া যায় বুদ্ধের জীবনযাত্রা ভিত্তিক জাতকথা চিত্র, তারপরে বিখ্যাত চিত্রকর্ম দ্য ফ্লাইং অপ্সরা অর্থাৎ উড়ন্ত অপ্সরা, যা অজন্তার সৌন্দর্য অন্যতম প্রতীক। আর 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত। এরপরে চলে যাও 15 নম্বরে, সঙ্গম। সঙ্গম সাহিত্যের এটুটোক্কাইয়ের প্রথম 5টা সংকলনের অর্থাৎ কুরুন্তোকাই, নারিন্নাই, আকনানুরু, আর হচ্ছে আইনকুরুনলু, আর হচ্ছে কালিত্তকাই। মূল প্রতিপাদ্য কি? প্রথম 5টা সংকলনের মূল প্রতিপাদ্য কি? আকম। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, আকম। প্রাচীন তামিল সাহিত্যে 2টি প্রধান সংকলন আছে, একটা হচ্ছে এটুটোক্কাই আর একটা হচ্ছে পাটুটোক্কাই। বলেছি এটুটোক্কাইতে 5টা কবিতা। তো এরা সকলেই যে 8টা কবিতা, এই 8টা সকলেই কিন্তু আকম সাহিত্যভুক্ত। আকম এদের প্রধান প্রতিপাদ্য হলো অনন্ত অন্তর্জীবন, প্রেম ও ব্যক্তিগত আবেগের কাব্যচিত্র। প্রথম 5টা সংকলন হচ্ছে আকম বা প্রেম, অন্তর্জীবন। বাকি হচ্ছে পুরম, আকম পুরম, যেটা যুদ্ধ, বীরগাথা, দানশীলতা, এগুলো। আর পাটু পাট্টু তো একটু আগেই বললাম। এবার দেখো 16 নম্বর। 16 নম্বরে কি রয়েছে না হচ্ছে সৌরা চিত্রশিল্প কোন রাজ্যের উপজাতীয় জনগোষ্ঠীদের দ্বারা চর্চিত হয়? সৌরা চিত্রশিল্প কোন রাজ্যের উপজাতি জনগোষ্ঠীদের দ্বারা চর্চিত হয়? এটা হয়ে থাকে হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্যের উপজাতি। সৌরা চিত্রশিল্প ওড়িশা সৌরা উপজাতি লোকশিল্প। এটিকে ইকনোগ্রাফিক ও আর্চার নির্ভর শিল্প বলা হয়। সাধারণত মাটির দেওয়ালে আঁকা হয়, যা ধর্মীয় অনুষ্ঠান ও আচার সংক্রান্ত। চিত্রে মানুষের, পশু পাখির প্রভৃতি প্রতীকী রূপ ফুটে ওঠে। এটি দেখতে অনেকটা ওয়ার্লি চিত্রকলার মতো হলেও এর নিজস্ব ধর্মীয় তাৎপর্য রয়েছে। ওয়ার্লি চিত্রকলা, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো যারা দেখোনি অবশ্যই বলবো দেখিনি। দেখে চলে মানে এই ক্লাসের শেষে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ঠিক আছে? ওই লিঙ্ক থেকে যাবে, গিয়ে দেখে নেবে। তোমরা টপিক ওয়াইজ আমরা যা কিছু ক্লাস করিয়েছি এমটিএস এর পুরো পেয়ে যাবে একের পর এক। তাছাড়া প্রিভিয়াস ইয়ারে যেগুলো আমরা আলোচনা করে ফেলেছি, 50 খানা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো যেগুলো আলোচনা হয়ে গেছে সেগুলো তো আর আমরা কিছু করতে পারবো না, ওগুলো তো আলোচনা হয়ে গেছে। এর পরবর্তীতে আর আলোচনা করা যাবে না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার দেখো 17 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ডলি চিত্রশিল্পে লিপানি। লিপানি নামক প্রাথমিক ধাপে দেওয়াল প্রস্তুতির জন্য কোন প্রাকৃতিক পদার্থ ব্যবহৃত হয়? ওয়ার্ল্ডলি চিত্রশিল্প, দেখো ওয়ার্ল্ডলিটা ভালো করে ওখানে দেখে চলে আসবে, ঠিক আছে? ওখানে আলোচনা করে দিয়েছি। এটা সঠিক অ্যান্সার হবে গেরু। গেরু ব্যবহৃত হয়। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, পিঠোরা চিত্রকলায় রং প্রস্তুতের সময় দুধের সাথে কোন উপাদান ব্যবহার করা হয়? পিঠোরা চিত্রকলায় রং প্রস্তুতির সময় দুধের সাথে কোন উপাদান ব্যবহার করা হয়? তো এখানে অপশান অনুযায়ী যেটা হচ্ছে মহুয়া, মহুয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। নাহলে আরও অন্য অপশান থাকতে পারে।
যেমন কি দুধের সঙ্গে এই যে চুন, চুন থাকতে পারে, ঠিক আছে? অপশানে চুন থাকলে সেটাও যে অ্যান্সার হতো। তো চুন মিশিয়ে, দুধের সঙ্গে চুন মিশিয়ে কি করা হয়? সাদা রং তৈরি করা হয়। এটাও মনে রাখো, আগে অনেক এক্সামে এসছে। পিঠোরা চিত্রকলা ভিল ও রাঠোয়া সম্প্রদায়ের লোকশিল্প, গুজরাট, মধ্যপ্রদেশের লোকশিল্প। এই চিত্র আঁকার দায়িত্ব থাকে বিশেষ শিল্পী সম্প্রদায়ের উপর, যাদেরকে বলা হয় কি? লাখাড়া। এখানে উপাদানগুলো কি কি ব্যবহার করা হয়? না প্রাকৃতিক রং, গরুর গোবর, চুন, এগুলো। রং প্রস্তুতি চিত্রকর্মে দুধ, মহুয়া, ফুলের বীজ, অন্যান্য পাতা দিয়ে তৈরি। পিথোরা শিল্প তৈরিতে ব্যবহৃত তুলিটি বাঁশের লাঠি দিয়ে তৈরি। আর দুধ আর চিনি চুন মিশিয়ে সাদা রং তৈরি করা হয়, এটা তো বললাম। অন্য রং ও প্রাকৃতিক উৎস থেকে তৈরি করা হয়, যেমন গেরু, লাল, কয়লা, কালো, পাতার বা ফুল থেকে সবুজ, হলুদ, এরকম রং তৈরি করা হয়। তারপর দেখো 19 নম্বর, হিন্দু মন্দিরের সামনে স্তম্ভ বিশিষ্ট যে হলঘর থাকে, হিন্দু মন্দিরের সামনে স্তম্ভ বিশিষ্ট যে হলঘর থাকে, সেখানে ভক্তরা জড়ো হন, তাকে কি বলা হয়? যেখানে ভক্তরা জড়ো হয়, তো সেটাকে কি বলা হয়? না হচ্ছে মণ্ডপ, মণ্ডপ বলা হয়, তাই তো? মণ্ডপ হচ্ছে হিন্দু মন্দির স্থাপত্যের গর্ভগৃহের সামনে নির্মিত স্তম্ভ বিশিষ্ট হলঘর, গর্ভগৃহের সামনে থাকে। এর ব্যবহার কি? ভক্তরা এখানে জড়ো হন। ধর্মীয় আচার অনুষ্ঠান, নৃত্য, সঙ্গীত পরিবেশন, স্থাপন। মণ্ডপ বিভিন্ন রকম হতে পারে, যেমন অর্ধমণ্ডপ, মহামণ্ডপ। অর্ধমণ্ডপ গর্ভগৃহের আগে ছোট হল, মহামণ্ডপ প্রধান ও বৃহৎ হলঘর। তারপর হচ্ছে কুঠা মণ্ডপ বা নৃত্য মণ্ডপ, নৃত্য ও সঙ্গীতের জন্য। উত্তর ও দক্ষিণ ভারতের মন্দির উভয় শৈলীতে মণ্ডপ গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে? এরপরে দেখো 20 নম্বর কোশ্চেন। গোঁড় চিত্রকলায় ছুঁই মাটি ব্যবহার করার উদ্দেশ্য কি? ছুঁই মাটি, এটা ব্যবহার করার উদ্দেশ্যটা কি? না হচ্ছে আঁকার জন্য মসৃণ সাদা পটভূমি তৈরি করা। আঁকার জন্য মসৃণ সাদা পটভূমি তৈরি করার জন্য কি মাটি ব্যবহার করা হয়? ছুঁই মাটি ব্যবহার করা হয়। এইভাবে কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে। গোঁড় চিত্রকলা ঝাড়খণ্ডের একটা প্রাচীন লোকচিত্রশিল্প, প্রধানত মুন্ডা, ওরাং ও সাঁওতাল প্রভৃতি উপজাতিদের দ্বারা আঁকা হয়। ছুঁই মাটি এটা বিশেষ ধরনের সূক্ষ্ম সাদা মাটি, রঙের সাথে মিশিয়ে বা পলে হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে রং টেকসই হয় এবং ছবির উপর উজ্জ্বলতা আসে। তাই এটি চিত্রকলার বেস কোট বা রঙের স্থায়িত্ব বাড়ানোর উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তারপরে দেখো 21 নম্বর কি রয়েছে? অভিধর্ম পিটক। অভিধর্ম পিটকে কোন বিষয়ের গভীর আলোচনা রয়েছে? অভিধর্ম পিটকে কোন বিষয়ের আলোচনা রয়েছে? নৈতিকতা, মানসিক বিষয়াবলী ও মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি, এগুলোর কিন্তু আলোচনা রয়েছে অভিধর্ম পিটকে। আমরা সবাই জানি যে বৌদ্ধ ধর্মের মোট তিনটি প্রধান ভাগ আছে, যেগুলোকে ত্রিপিটক বলা হয়। সেই তিনটে কি কি? না হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক আর হচ্ছে অভিধর্ম পিটক। তো বিনয় পিটক যেটা হচ্ছে ভিক্ষু ভিক্ষুণীদের আচরণ ও শৃঙ্খলার নিয়ম। সূত্র পিটক গৌতম বুদ্ধের বাণী ও উপদেশ রয়েছে। আর অভিধর্ম পিটক যেটা বৌদ্ধ দর্শন, মনোবিজ্ঞান, চেতনা, নৈতিকতা ও বাস্তবতার বিশ্লেষণ করা হয়েছে। জগতের প্রকৃতি, মন ও বস্তু, কর্মফল, অনুভূতি প্রভৃতি সূক্ষ্ম ব্যাখ্যা রয়েছে। একে বৌদ্ধ দর্শনের দার্শনিক ও তাত্ত্বিক ভিত্তি বলা হয়। এরপর দেখো 22 নম্বর, মিলিন্দ পানহ কি ধরনের রচনা? মিলিন্দ পানহ এটা হচ্ছে বৌদ্ধ দার্শনিক গ্রন্থ, বৌদ্ধ দার্শনিক গ্রন্থ। তো এই মিলিন্দ পানহ এর অর্থটা কি? এর মানে হচ্ছে রাজা মিলিন্দের প্রশ্ন, রাজা মিলিন্দের প্রশ্ন। এটি গ্রিক ব্যাকট্রিয়ান রাজা মিনান্দার ও বৌদ্ধ ভিক্ষু নাগসেনের মধ্যে প্রশ্নোত্তর সংলাপ। তাহলে বোঝা গেল রাজা মিনান্দার আর হচ্ছে বৌদ্ধ ভিক্ষু নাগসেন বা নাগাসেন মধ্যে যে প্রশ্নোত্তর সংলাপ, সেটাই। এর ভাষা হচ্ছে পালি ভাষায় এটা লেখা হয়েছে। আলোচ্য বিষয় এখানে আত্মার অস্তিত্ব, পুনর্জন্ম, কর্ম, নির্মাণ, চেতনা, নৈতিকতা ইত্যাদি।
মূলত বৌদ্ধ দর্শনের কঠিন বিষয়গুলোকে সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এখানে। বৌদ্ধ দার্শনিক প্রশ্নোত্তরমূলক গ্রন্থ, এই ধরনটা আর কি। এরপরে দেখো 23 নম্বরে, হিন্দু মন্দিরের কোন অংশটি মূল দেবতার জন্য অন্তস্থ কক্ষ হিসেবে ব্যবহৃত হয়? হিন্দু মন্দিরের কোন অংশটা মূল দেবতার জন্য অন্তস্থ কক্ষ? তো সেটা হচ্ছে গর্ভগৃহ। এই গর্ভগৃহ মন্দিরের সবচেয়ে পবিত্র এবং অন্তস্থ অংশ। এখানে মূল মূর্তি বা বিগ্রহ বা দেবতার প্রতীক স্থাপন করা হয় এই গর্ভগৃহে। আর গর্ভগৃহের উপরে উত্তর ভারতীয় মন্দিরে থাকে শিখর, যেটা আগের দিন আলোচনা করেছিলাম। দক্ষিণ ভারতে থাকে বিমান। সাধারণত ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারে না, শুধু পুরোহিতরা প্রবেশ করতে পারে সেখানে। ভক্তরা মণ্ডপ থেকে ওই গর্ভগৃহের দেবতাকে দর্শন করে। তো এই মোট আজকের আমরা আলোচনা করলাম আজকের এই কোশ্চেনগুলো। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো নিশ্চয়ই অনেকে ক্লাসটা লাইক করোনি, তাই কি না? বলিনি বলে। তো যারা ক্লাসটা লাইক করোনি অবশ্যই বলবো, যদি ভালো লেগে থাকে ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তারই সঙ্গে যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল। এমটিএস 2025-এর জন্য তোমাদের যা কিছু জিকের প্রয়োজন সমস্ত প্রকারের ক্লাস আমরা প্রোভাইড করব, এবং তার সঙ্গে তোমাদের আমাদের এই টেলিগ্রামে যুক্ত থাকতে হবে। এখানেও বিভিন্ন নোটস পেয়ে যাবে, এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তো টেলিগ্রামে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে যাও যারা জয়েন করোনি। আর আমাদের যদি নোটস তোমরা নিতে চাও, তো কি কি স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পাবে এখান থেকে আমাদের কাছ থেকে? তো জিকে পাবে 250 ফুল প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ। ব্যাখ্যা থাকবে 250টা। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 25খানা করে কোশ্চেন, জানো তোমরা এমটিএসে 25খানা করে কোশ্চেন হয়, তো সেরকম 25খানা কোশ্চেন থাকবে। 6250 এমসিকিউ রয়েছে এক্সট্রা ডিটেলস দিয়ে। তার সঙ্গে পাবে জিকের প্রতিটি টপিক ওয়াইজ এমসিকিউ ব্যাখ্যা সহ। এইরকম আমরা যেগুলো ক্লাস করাচ্ছি এইভাবে। কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 2024 এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025। স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর গুরুত্বপূর্ণ নোটস, যেসব টপিক থেকে এক্সামে কোশ্চেন আসে সেই সকল টপিক থেকে তোমাদের নোটস দেওয়া হবে। তার সঙ্গে পাবে ইংলিশ 2000 এমসিকিউ পিডিএফ প্লাস গ্রামার, ওর সঙ্গে আরও কিছু এক্সট্রা নোটস তোমরা পাবে। ম্যাথ পাবে টপিক ওয়াইজ, রিজনিং পাবে টপিক ওয়াইজ। ঠিক আছে, এই সমস্ত কিছু এখানে যা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই সমস্ত কিছু পাবে কত টাকায়? মাত্র 199 টাকায়। সব কিছুই পাবে মাত্র 199 টাকা। তো তোমাদেরকে তার জন্য পেমেন্ট করতে হবে 199 টাকা। পেমেন্ট করলেই তোমাদেরকে প্রাইভেট মানে পেড যে আমাদের গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ, সেখানে অ্যাড করে দেওয়া হবে। সেখান থেকে তোমরা এগুলো কালেক্ট করে নিতে পারবে। তো তার জন্য কীভাবে করবে না, তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ওখানেই আমরা সমস্ত কিছু বাকি ডিটেলস বলে দেব। আর তোমরা যদি দেখতে চাও আমাদের ডেমো দেখতে চাও, ডেমো পিডিএফ, তো সেগুলোও দেখতে পাবে আমাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করলে তোমরা সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে।